সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে দ্বিতীয় ক্লাস করব। জীবের শ্রেণীবিন্যাস সেখান থেকে শুরু করব। আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের 4 লক্ষ এবং প্রাণীর 13 লক্ষ প্রজাতির নামকরণ ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। শুধুমাত্র ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা পড়ব, তাহলে ইনশাল্লাহ আমাদের পরীক্ষায় কমন পড়বে। তো দেখো, এখানে জীবজগতে একটি স্বাভাবিক নিয়মে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা অবশ্যই অনেক আগে থেকেই প্রকৃতিবিদগণ অনুভব করেছেন। সেই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, যার নাম ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছে সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী কেরোলাস লিনিয়াস। 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করার পর তিনি ওই বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত ছিলেন। তিনি প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাস ও নামকরণের ব্যক্তি প্রবর্তন করেন। উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে এইটাকে বিন্যস্ত করেন। এখন শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, এটা আমরা পড়বো। এটা অনেক সময় সৃজনশীলের খ নম্বর প্রশ্নে আসে। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আরোহণ করা, জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্ত রূপে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা। সর্বোপরি জীবজগৎ ও মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদেরকে সংরক্ষণে সচেতন হওয়াই হলো শ্রেণীবিন্যাসের প্রধান উৎস। এখন জীবজগৎ। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদজগৎ এবং প্রাণী জগৎ হিসেবে বিবেচনা করে দুটি রাজ্যে বা কিংডমে বিন্যাস করা হতো। বিজ্ঞানের অগ্রযাত্রা বর্তমানে কোষের ডিএনএ এবং আরএনএ প্রকারভেদ, জীবদেহের কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা, খাদ্যাভ্যাসের তথ্যের উপাত্তের উপর ভিত্তি করে আর.এইচ. হুইটেকার 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্য বা 5 কিংডমে ভাগ করেছে। এই প্রশ্নটা কিন্তু বোর্ডে আসছিল। হাইলাইটার দিয়ে যেগুলো মার্ক করা থাকবে এইগুলোই বোর্ডে আসছিল। তারপর পরবর্তীকালে মার্গুলিস 1974 সালে হুইটেকার এর শ্রেণীবিন্যাসের পরিবর্তিত এবং বিস্তারিত রূপ দেন। এখন দেখো, সুপার কিংডম 1 বা প্রোকিউরেটিক, এরা আদিকোষী নিউক্লিয়াস সুগঠিত নয়, বিশিষ্ট এককোষী আণুবীক্ষণিক জীব। মনেরা, রাজ্য 1 কি মনেরা, এরা এককোষী। এই রাজ্যগুলোর বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়তে হবে, কারণ বৈশিষ্ট্য দিয়ে সৃজনশীলের ঘ আসতে পারে এবং কি খ আসতে পারে। তো চলো, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো আমি দিয়ে দিয়েছি। এককোষী এভাবে পড়বে, এককোষী ফিলামেন্টাস। এরপর এক একটি লম্বাভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। কলোনিয়াল, ক্রোমাটিড বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দা নেই। প্রধানত শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। কেউ কেউ ফটোসিনথেসিস সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে এই রাজ্যগুলার উদাহরণগুলা, এইগুলো অবজেক্টিভে অনেক আসে। নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, এটার মাঝে আবার নষ্টক রয়েছে একটা উদাহরণ। 2 সুপারকিংডম 2 ইউক্যারিওটা, এরা প্রকৃতি কোষী নিউক্লিয়াস সুগঠিত বিশিষ্ট এককোষী ও বহুকোষী জীব। এরা এককভাবে অথবা কলোনি আকারে বসবাস করে। রাজ্য 2 রয়েছে প্রোটিস্টা, এরা এককোষী বহুকোষী একক কলোনিয়াকাল ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কোষে ক্রোমাটিড বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত থাকে। ক্রোমাটিড বস্তুতে ডিএনএ এবং আরএনএ প্রোটিন থাকে এবং কনজুগেশনের মাধ্যমে, অর্থাৎ জৈবনিক বিভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে এবং ভ্রূণ গঠিত হয় না। উদাহরণ হলো অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী ও বহুকোষী শৈবাল। রাজ্য 3 ফানজাই, অধিকাংশ স্থলজ মৃতজীবী বা পরজীবী, দেহ এককোষী অথবা মাইসিলিয়াম সুতার মতো গঠিত। এদের নিউক্লিয়াস সুগঠিত। কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত হয়ে থাকে। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবিস্তার করে থাকে। এটা অনেক ইম্পর্টেন্ট। ইস্ট পেনিসিলিয়াম ও মাশরুম হলো এর উদাহরণ। রাজ্য 4 প্ল্যান্টি, এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালেক সংশ্লেষণকারী উদ্ভিদ। এদের দেহ উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস। এদের উদাহরণ হলো উন্নত সবুজ শৈবাল। প্ল্যান্টি আবার 2 ধরনের, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা।
টেরিডোফাইটার মাঝে আবার 3টি ভাগ রয়েছে: ফানবর্গীয়, নগ্নবীজ উদ্ভিদ, আবৃতবীজ উদ্ভিদ। এগুলো বড় ক্লাসে পড়বো আমরা। এখন রাজ্য 5 হলো অ্যানিমেলিয়া। এরা নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী। জড় কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষগহ্বর নেই। প্লাস্টিড না থাকে এরা হেটারোট্রফিক অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলাধঃকরণ করে দেহে জটিল টিস্যু বিদ্যমান। প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। স্ত্রীর প্রাণীর জননাঙ্গ থেকে গ্যামেট উৎপন্ন হয়। ভ্রূণ বিকাশকালে সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। উদাহরণ হিসেবে রয়েছে প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণী। তো আজকে এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।